আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসলে এটা তোমাকে কখনো বলিনি, কিন্তু তুমি আমার দেখা সবচাইতে অদ্ভুত মেয়ে। একটা আইসক্রিমের জন্য কত কি কাণ্ড করলা। মাহিন হাসলো। আরেকবার অদ্ভুত ভালো লাগাটা খেলে গেল মনের অন্তর্মহলে। রায়েদের দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবল, আহা, রায়েদের ডায়মন্ড আকৃতির চেহারা, ঠিক রবার্ট প্যাটিনসনের মতো। ও হ্যাঁ, হাসলে তো ওকে অমনি লাগে। বাহ, আগে তো খেয়াল করিনি, ভেবে হালকা হাসলো। রায়েদ সেটা খেয়াল করে জিজ্ঞেস করলো, এখানে বসে তুমি এমন কি ভাবো বলো তো, যেটা তোমাকে এত হাসায়? তুমি রবার্ট প্যাটিনসনের মতো দেখতে। ফট করে বলে ফেলল মাহিন। রায়েদের চেহারায় হালকা হাসি হাসি একটা ভাব ফুটে উঠল। মাহিন ভাবল, আমি কি ওকে এখন এটা জিজ্ঞেস করব? 50-50 চান্স আছে উত্তর পাওয়া আর না পাওয়ার। থাক, করেই দেখি, যেহেতু ওর মন মেজাজের চাইতে ভালো থাকতে আর কখনো দেখিনি। মাহিন ধীরে ধীরে সাবধানে জিজ্ঞেস করলো। আচ্ছা রাইট, রায়েদ নিজের চেয়ারে বসে বলল। হ্যাঁ। মাহিনও অপর পাশের চেয়ারে বসে জিজ্ঞেস করলো। পরশুদিনের বাস্কেটবল ম্যাচেও কি আসছো না? রায়েদের মুখমণ্ডল থেকে যেন হাসি খুশি ভাবটা হঠাৎ উধাও হয়ে গেল। তবে শান্ত কণ্ঠে বলল, না, এসব কোনো স্কুল ইভেন্টেই আমি অ্যাটেন্ড করি না। মাহিন শুধু উপরে নিচে মাথা ঝাঁকালো। রায়েদ বলল, আর দয়া করে অদ্ভুত কোনো কাণ্ড করে বসো না আমাকে ম্যাচ অ্যাটেন্ড করানোর জন্য। মাহিন বলল, না, এখানে আমি আবার কি বা করতে পারি? রায়েদ বলল, তোমার কোনো ভরসা নেই। এর আগে এই একই সুরে দুইবার মুখে বলেছ এক কথা, কাজে করেছ আরেক। তারপর ভাবতে লাগলো। ঠিক আছে, আমার জন্য এত কিছু যখন করলা, হয়তো এরপর আর কোনো কিছুতে ইনভাইট করলে আমি মানা করব না। অন্তত কৃতজ্ঞতা বোধ থেকে হলেও একবার তোমার কথা রাখবো। মাহিন ওর ব্যাগটা খুলে ভেতরে ফার্স্ট এইড কিটটা খুলল এবং নিউজপরিন মলমটা বের করলো। তারপর রায়েদের দিকে এগিয়ে দিয়ে বলল, আর দয়া করে তোমার কাটা স্থানে 3বার করে নিওস্প্রিন লাগিয়ে নিও, যতক্ষণ না ক্ষতটা ঠিক হচ্ছে। রায়েদ বলল, তোমার দেখছি আমার ক্ষত নিয়ে আমার থেকে বেশি চিন্তা। তাহলে তুমি এসে লাগিয়ে দিয়ে যেও 3-3বার। আমার এসব ওষুধ টষুধ ভালো লাগে না। মাহিন গম্ভীর কণ্ঠে বলল, এবার তো শুধু আমার চোখে পড়ে গিয়েছিল বলে লাগিয়ে দিলাম। আমার চোখে না পড়লে কারোর জন্য কিছু করে দিই না, আর এর চোখে পড়বেও না, কারণ আমি এখানে আর আসবো না। এই কথাটা দমকা হাওয়ার ছাপটার মতো আলোড়ন ফেলল রায়েদের হৃদয়ে। রায়েদ অবাক হয়ে বলল, তাই? আর না আসবার কারণ? কি আবার কারণ? এখানে কেউ আসলে ব্যাপারটা তোমার ভালো লাগে না, তাই। আর এই কয়েকদিনে প্রতিবারই প্রয়োজনে এসেছিলাম, এখন তো আর মনে হয় না কোনো প্রয়োজন পড়বে। মুখে এই কথা বললেও চিনচিনে ব্যথার এক তীব্র অনুভূতি স্নায়ুতন্ত্রের শিরা উপশিরায় ছড়িয়ে গেল। রায়েদ সাই চালিয়ে মাথা নেড়ে পানসে কণ্ঠে বলল, তাও ঠিক। মাহিন উঠে দাঁড়ালো, ব্যাগটা কাঁধে নিয়ে বলল, আচ্ছা যাই, বোধ হয় আমার এবং তোমার দুজনেরই কোনো একটা ক্লাস মিস হচ্ছে। রায়েদও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, বলল, ও হ্যাঁ, আমারও তো ক্লাস আছে। মাহিন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। একটা কথাই মাথায় আসলো, এখানে না আসলে যদি আর ওর দেখা না মেলে। কাজেই সাহস করে পুনরায় পেছনে ফিরে বলল, আচ্ছা চলো আমরা একসাথে যাই। রায়েদ নিচের ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, হ্যাঁ চলো। ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে স্যান্টা মনিকার অলিগলি দিয়ে। আকাশটা মেঘলা মেঘলা। সূর্য যেন আজ ক্লান্ত পরাজিত ম্লান আলোর থালার মতো আকাশের এক কোণায় ঝুলে রয়েছে। যখন ইচ্ছে ধূসর মেঘের ভেলাগুলো ঢেকে দিয়ে যাচ্ছে সূর্যকে। ছুটির দিন আজকে, তবুও স্কুলে শিক্ষার্থীদের ভিড় লেগেছে। আজ প্যাসাডিনা হাই স্কুলের সঙ্গে ওদের বাস্কেটবল ম্যাচ। মাহিন, লিও, জেনেট, নাইল ও শাইলোর সঙ্গে হেঁটে যাচ্ছে চত্বর ধরে অরিগন এস গাছগুলোর ছায়ায়। জেনেট বিরক্তিমাখা কণ্ঠে বলছে, বিশ্বাস করতে পারো, গতকালও 3টা নতুন ম্যাক অ্যান্ড চিজের প্যাকেট নষ্ট করেছে।
লিও মুখ কুঁচকে বলল, ইস, আমার একটুও ভালো লাগে না। তোমরা কি এমন মজা পাও ম্যাক ইন চিজে? শাইলোহ বলল, হ্যাঁ, তুমি বুঝবে না। ম্যাক অ্যান্ড চিজ লাভাররাই এর মূল্য বোঝে। মাহিন জিজ্ঞেস করল। কিন্তু কেন তোমার ভাই ওগুলো নষ্ট করেছে? জেনেট দীর্ঘশ্বাস ফেলে বলল, গতকাল আমার বাসায় সেকেন্ড কাজিন এসেছিল, ওদের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে এসব করেছে। যদিও সেই রকম বকাও খেয়েছে মায়ের কাছে। মাহিন ওদের থেকে বেশ অনেক দূরে দেখল র্যাবিট নিচের বন্ধু লেক্সির সঙ্গে হেঁটে যাচ্ছে সামুহির বাস্কেটবল জার্সি পরে। ওকে দেখা মাত্রই একটা কথা মনে একটি প্রশ্ন উদয় হলো এবং বলল, আরে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি। নাইল জিজ্ঞেস করল, কি কথা? গতকাল আমি যখন লাইব্রেরি গিয়েছিলাম তখন দেখলাম র্যাবিট লিটারেলি রায়দের সঙ্গে বসে হাসতে হাসতে গল্প করছিল, আর দুজনেই টার্কিশ ভাষায় কথা বলছিল। সবিস্ময়ে বলল মাহিন। শাইলোহ বলল, তো মাহিন বলল, তো মানে আমি তো জানতাম রায়দের কোনো বন্ধুই নেই। তাহলে? ওর কথার মাঝখান দিয়ে লিও বলল, 1 মিনিট, র্যাবিটের বন্ধু হতে যাবে কেন? তুমি তো জানো না ওরা তো ভাই। মাহিন বিস্ফোরিত নয়নে ওর দিকে চাইল, কিছুক্ষণ হতবাক চেহারায় পচিয়ে রাখল, তারপর অবাক কণ্ঠে বলল, ও তাই? আমি তো জানতামই না, আর তোমরাও আমাকে বলনি। শাইলোহ শান্ত গলায় বলল, হ্যাঁ, কারণ তুমি তো আমাদের জিজ্ঞাসা করনি। আর ওই রায়েত মাদি একমাত্র ওর ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারে, আর কারোর সাথে নয়। মাহিনের কথাটা শুনতে ভালো লাগলো না, তাই ফট করে তীব্র কণ্ঠে বলল, মোটেও না, ও আমার সাথে এখন একদম স্বাভাবিক এবং ভালো ব্যবহার করে। সকলের চোখেই অবিশ্বাস ফুটে উঠল। নাইল ভ্রু সুচালো করে বলল, সিরিয়াসলি মাহিন? মাহিন বলল, আর নয়তো কি, একটা মানুষ আদতেই খারাপ হলে কি সে ভালো হওয়ার ভান করতে পারে? করলেও আমার সামনে এত সহজ না, এবং আমার মন থেকেই মনে হয় ও মোটেও খারাপ মানুষ না। লিও বলল, তোমার কথা অবশ্য ফেলনা নয়, কারণ তুমি হয়তো কয়েক বছর পর টানা ওর সাথে অনেকবার দেখা করছো, কথা বলছো, একসাথে ইভেন্টে কাজও করছো। শাইলোহ মুখ বাঁকা করে বলল, আমি বুঝলাম না তোমার ওকে এমন কিভাবে লাগে, কিন্তু আমার পক্ষে ওকে ভালো মনে করা সম্ভব নয়। তখনই ওরা হাঁটতে হাঁটতে দেখল ওদের থেকে 20 গজ দূর দিয়ে লিমছু এবং আরও কয়েকটা মেয়ে হেঁটে যাচ্ছে। এই সময় সকলেই বাস্কেটবল কোর্টের দিকেই যাচ্ছে। মাহিন চিৎকার করে ডাকলো ওকে। লিমছু থমকে দাঁড়িয়ে এদিক ওদিক চাইল। মাহিনকে যখন দেখতে পেল তখন দ্রুত গতিতে এগিয়ে আসলো। ওদের সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল, হেই, কি খবর? মাহিন বলল, আচ্ছা বলো তো, তুমি আগে রায়েতকে যেমন মনে করতে এখনই কি ওকে তেমন মনে করো? হঠাৎ এমন প্রশ্নে লিমছু থতমত খেয়ে গেল যেন। কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে কিছু একটা চিন্তা করে বলল, আসলেই, টু বি অনেস্ট, ও এতটাও খারাপ না। যদিও এটা বলতেই হবে, মাহিনের সাথে যতটা স্বাভাবিক আচরণ করে আমার সাথে ততটা করে না। তবে খারাপ ব্যবহারও করেনি ও, এবং আমি এখনো বুঝতে পারছি না আমি কিভাবে এত বছর এত ভুল ধারণা পুষে রেখেছিলাম। মাহিন শাইলোহ এবং নাইলের দিকে তাকিয়ে বলল। সি, এটা শুধু আমার কথা নয়। তারপর লিমের দিকে ফিরে বলল, থ্যাঙ্কস লিম। লিমছু আন্তরিক হেসে চলে গেল। নাইল অবিশ্বাস্যের কণ্ঠে বলল, আমি শিহরিত। জেনেট ইতস্তত করে বলল, বাই দ্য ওয়ে, আমার কথাটা খুব স্ট্রেঞ্জ দেখলেও আমার না মনে হয় মাহিন তুমি রায়েতকে পছন্দ করো। মাহিন থমকে গেল। রায়েতকে পছন্দ করতে পারে এই ধারণাটা মাথায় আসতেই আবারও সেই অস্বস্তি ও অদ্ভুত অনুভূতি চেকে ধরল ওকে। হৃদস্পন্দনের বেগ ধীরে ধীরে বাড়ছে বলে মনে হলো। কি আশ্চর্য, এমন অতি সাধারণ কথাই আবার এমন হয় নাকি কারো সাথে? কিন্তু মাহিনের সাথে যে হচ্ছে। মাহিন নিজের সেসব অনুভূতিকে মনের গভীরেই ধামাচাপা দিয়ে চোখ দুটো বড় বড় করে জেনেটের দিকে চাইল। বিস্মিত কণ্ঠে বলল,
কথা বলেই মাথায় টোকা পড়ল। ও কি ভুল কিছু বলল, নাকি নিজেই মনের ভেতরের সূক্ষ্ম সুতোর মতো একটি অংশকে পুরোপুরিভাবে এড়িয়ে গেল? শাইলহ মুখ বাঁকা করে বলল, তাই বলে এতটা জেনেট? আমার মনে হয় তোমার এই ওয়াটপ্যাডের ক্রিঞ্জি ফ্যান ফিকশনগুলোই ইদানিং বেশি পড়ছো। এগুলো একটু কম পড়লে বাস্তবে ফিরে আসতে পারবা। নাইল বলল, আসলে মাহিন একটু এক্সট্রা উদারতা দেখাতে যায় বলে কি সেটা চাইলেই ভালোবাসা বানিয়ে দেওয়া যায়? জেনেট প্রতিবাদ করে উঠল। আরে আমি শুধু বলেছি যে আমার মনে হয়। শাইলহ কাঠখোট্টা ভাবে বলল, ওইটাই তো আমরাও বলছি যে ক্লিনজি ফ্যান ফিকশনগুলো কম পড়লে তোমার এমনটাও মনে হতো না। জেনেট বিরক্ত কণ্ঠে বলল, কিন্তু তোমরা এটা বোঝোইনি যে আমি কথাটা কোন যুক্তিতে বলেছি। না জেনে বুঝে তো আর বলিনি। লিও বলল, হ্যাঁ সেটাও ঠিক বলেছে। দেখো, যদি এভাবে ব্যাপারটাকে দেখা হয়, মাহিন নতুন স্কুলে আসলেও ওদের প্রথম সাক্ষাতের বেলায় অন্য সবার সাথে রায়ের যেমন ব্যবহার করে তেমনই করেছিল। কাজেই অন্যদের মতো ও সরে যেতে পারতো, কিন্তু ও সেটা করেনি। এখন এমনটা তো অনেকেই ভাবতে পারে যে কেন করেনি, কারণ ও ওকে পছন্দ করে। আর এমনিতেও রায়েত কিন্তু দেখতে সুন্দর। মাহিন গাঢ় কণ্ঠে বলল, তা ঠিক বলেছ। আসলে জেনেট তুমি কিছু ভুল বলনি। আপাত দৃষ্টিতে ব্যাপারটা এমনভাবেও দেখা যেতে পারে, কিন্তু আদতেও ওর প্রতি আমার ওরকম কোনো ফিলিংস নেই। জেনেট নরম কণ্ঠে বলল, তুমি শুধুই আমার কথা বোঝো। আর আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে। আমাকে কখনো বোঝোই না তোমরা। বলেই মুখ ফুলিয়ে লিওর পাশ থেকে সরে গিয়ে মাহিনের সাথে সাথে হাঁটতে লাগলো। লিও বলল, আর কি হলো, তুমি এখান থেকে চলে গেলে কেন? এখন এসবের মাঝে আমার কি দোষ? মানে কি আর বলবো, সবসময় ঝগড়াটা করো তোমরা, আর মাইন্ডকে চেপে পড়ি আমি। হুদাই আমার ওপর এখন রাগ দেখাচ্ছে। কিছুক্ষণ পর জেনেট বলল, এবং আমি কোনো কেজিং ফ্যানফিকশন তো দূরের কথা, সাধারণ ফ্যানফিকশনও পড়ি না। শাইলহ ঠোঁট বাঁকালো। ওরা আর কেউ কিছু বলল না, চুপচাপ এগিয়ে গেল বাস্কেটবল কোর্টের দিকে। লিও ও নাইল স্কুল বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ক্যাফেটেরিয়াতে গেল পপকর্ন আনতে, এবং বাকি তিনজন কোর্টে গিয়ে হাজির হলো। মাহিন এই প্রথম কোনো বাস্কেটবল কোর্টে আসলো, ঠিক টেনিস কোর্টের মতোই দেখতে। চারিপাশের গ্যালারিগুলো ভরে উঠতে শুরু করেছে শিক্ষার্থীতে। মাঝের কমলা রঙা ময়দানটার দুপাশে তালগাছের মতো লম্বা দুটো বাস্কেট। সম্পূর্ণ কোর্টটাকে আলোকিত করতে চারিপাশে অতিরিক্ত আলো চালানো হয়েছে। কাজেই দূরে গ্যালারিতে বসে ময়দানের সব কিছুই ঝকঝকে দেখাচ্ছে। যদি না কারো দৃষ্টিশক্তির সমস্যা থাকে। খেলোয়াড়রা একদিকে চটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্যাসাডেনা হাই স্কুল থেকেই প্রচুর শিক্ষার্থী এখানে এসে হাজির হয়েছে। মাহিন, শাইলহ ও জেনেট গ্যালারিতে প্রবেশ করে তৃতীয় সারিতে পাশাপাশি বসে পড়ল। শাইলহ বসেই জিজ্ঞেস করল, গতবার তো সেই এক বুদ্ধি বের করলা ভিডিও কলের, এবার কি করছো ওকে ম্যাচ অ্যাটেন্ড করানোর জন্য? মাহিন শাইলহ ও জেনেটের মাঝের সিটে বসেছিল, বলল, আসলে আমি এবার কিছুই করছি না, যদিও আমি ওকে ইনভাইট করেছিলাম, কিন্তু শাইলহ ওর কথার মাঝখান দিয়ে বলল, অন্য কিছুর ব্যাপারটা অন্যরকম, কিন্তু বাস্কেটবল ম্যাচের ব্যাপারে ও কখনো রাজি হবেই না। ওকে ইনভাইট করে এমনিতেও কোনো লাভ নেই। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? বাস্কেটবল ম্যাচের জন্য কি কোনো বিশেষ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ও? ও, তুমি মনে হয় জানো না যে রায়েত আগে বাস্কেটবল টিমের খুব ভালো প্লেয়ার ছিল। আর এক দফা বিস্মিত হলো মাহিন। আজ যেন ওর শুধু বিস্মিত হওয়ার দিন। তাহলে ও খেলা ছেড়ে দিল কেন? জিজ্ঞেস করলো মাহিন। জেনেট পাশ দিয়ে বলল, ওটাই তো সবাই জানতে চাই। এই তো কয়েক বছর আগেই খেলতো, তারপর ওর বন্ধুরা সব হঠাৎ আলাদা হয়ে গেল। এরপর ও সব কিছু থেকে আলাদা হয়ে গেল। মাহিন কপাল কুঁচকে বলল, ওর বন্ধুরা, তাদের আবার কি সমস্যা হয়েছিল? শাইলহ বলল, দেখো, এই রায়েদের প্রতিটা ব্যাপার নিয়ে প্রচুর ঝড় ঝামেলা আছে। আমার যতদূর মনে পড়ে রায়েদের 3 জন বেস্ট ফ্রেন্ড ছিল। 2 জন অন্য স্টেটে শিফট হয়ে গিয়েছিল, আরেকজন ছিল কিন্তু তার সাথে ওর সাপে নেউলে সম্পর্ক।
মাহিন অবাক কণ্ঠে বলল। বন্ধুত্বের মাঝে আবার এমন সম্পর্ক হলো কি করে? জেনেট বলল। আরে আমার তো মনে হয় দুজন একে অপরকে দেখলেই মাথার কোষগুলো সব উল্টাপাল্টা চলতে শুরু করে। গত বছর ওদের মধ্যে স্কুলে মারামারি বেঁধে গিয়েছিল, কেউ ওদের থামাতে পারছিল না। মাহিনের মুখমণ্ডল থেকে যেন বিস্ময় সরার নামই নিচ্ছে না। মাহিন জিজ্ঞেস করল। তো ওর সেই ফ্রেন্ড যে থেকে গিয়েছিল সে এখন কোথায়? শাইলহ বলল। আছে তো, সামনে দেখো খেলোয়াড়দের মাঝে, ওই যে যার হাতে ক্যাপ্টেন ব্যান্ড লাগানো। মাহিন পুনরায় বিস্মিত কণ্ঠে বলল। টিমের ক্যাপ্টেনই ওর বেস্ট ফ্রেন্ড ছিল? জেনেট বলল। বলল না যে ওরা একসাথে বাস্কেটবল খেলতো, এবং এর জন্য রায়েত কখনো বাস্কেটবল কোর্টের তীরসীমানাও আসে না, আর বিল মুরের কখনো লাইব্রেরির দিকে যায় না। মাহিন কতক্ষণ থম মেরে স্থির চোখে খেলোয়াড়দের দিকে তাকিয়ে রইল। 15 মিনিটের মধ্যে ও বোধহয় একটু বেশি জেনে ফেলেছে। হজম হচ্ছে না ঠিক। যতই জানছে রায়েতকে নিয়ে ঘটনা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে। এরপর ওরা তিনজনই নিশ্চুপ রইল। কিছুক্ষণ পর নাইল ও লিও পপকর্ন নিয়ে হাজির হলো। একটু পরে খেলা আরম্ভ হলো। মাহিন বাস্কেটবল খেলায় খুব একটা আগ্রহ পায় না বলে কখনো দেখেনি, তবে আজ ওর স্কুলের টিমকে জিততে দেখার আশায় মনোযোগ দিয়ে খেলা দেখছে। সামুহী টিম যতবার বাস্কেটে বল ফেলছে ততবার গ্যালারি হতে সকল সামুহীদের করতালি ও চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। টিমে র্যাবিটও রয়েছে, কিন্তু মাহিন খুব অবাক হয়ে দেখল র্যাবিট খুবই বিচক্ষণতার সঙ্গে আঘাত খাওয়ার ভান করে অপর টিমকে ফাউল খাইয়ে দিচ্ছে। মাহিন অবাক কণ্ঠে বলল। লিও বলল। এই র্যাবিট একটু পরপর উল্টায় পাল্টায় পড়ছে কেন? কারণ ওই র্যাবিট খেলা থেকে বেশি মানুষকে ফাউল খাওয়াতে ওস্তাদ, তাই হুদাই উল্টায় পাল্টায় পড়ে। মাহিন হেসে উঠল। ওদের টিমের একজন খেলোয়াড় ল্যারি ম্যাকমিলান। দেখা গেল যতবারই তার হাতে গোল করার সুযোগ আসছে বা হাতে বল আসছে ততবারই তা কোনোভাবে খুইয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকগুলো সুযোগ করে দেওয়ার পরও সে একটা গোলও করতে পারল না। শাইলহ বিরক্তি মাখা কণ্ঠে বলল। এই ল্যারির সমস্যাটা কি? ও যদিও কিছু নাই পারে, তাহলে খেলতে আসছে না কেন? নাইল মুখ গোছ করে বলল। ধুর, ভাল লাগে না। ওর জন্যই আজকে আমরা হারবো। তাও তো র্যাবিট কিছু একটা কাজ করতেছে, কিন্তু ল্যারি তো পুবরাই অকর্মা। ম্যাচের শেষ অংশে দেখা গেল সামুহির পয়েন্ট 23 এবং প্যাসাডিনার পয়েন্ট 28। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও 2 পয়েন্টের জন্য সামুহি হেরে গেল। গ্যালারিতে উপস্থিত সকল সামুহিদের ওপর বিষণ্ণতার চাদর ঢেকে গেল। তারা সকলে নিশ্চুপ, নিরাশ, নিষ্প্রভ দৃষ্টি ও হতাশ মুখভঙ্গি। তবে এখনও হইচই হচ্ছে ঠিকই। প্যাসাডিনার ছাত্রছাত্রীরা আনন্দে আটখানা। কিছুক্ষণের মধ্যেই একে একে সকলে বাস্কেটবল কোর্ট ত্যাগ করতে শুরু করলো। মাহিনরাও একসাথে গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছে। এখন কোথায় যাবে ওরা ঠিক নেই, তাই বাইরে বেরিয়ে ধীরে ধীরে চত্বর ধরে হাঁটতে লাগলো। ওদের থেকে কয়েক হাত দূর থেকে ওদেরই ক্লাসমেট ম্যারিকা, ইন্দাহ এবং মার্টিন হেঁটে যাচ্ছিল এবং ম্যারিকা উচ্চস্বরে বলছে। উফ, স্যার বলল পিকনিক সম্ভবত মেয়ের প্রথম সপ্তাহের দিকে ঠিক হতে পারে। ওদের কথাগুলো মৃদুভাবে মাহিনদের কানে আসলো। গাছের ছায়ায় চত্বর ধরে ধীরে ধীরে হাঁটছিল তারা। ওদের কথা কানে আসা মাত্রই শাইলহ উচ্চস্বরে বলল। ম্যারিকা, এদিকে শোনো। ওরা তিনজনই থেমে গিয়ে এদিক ওদিক চেয়ে কণ্ঠের মালিককে খুঁজল। তারপর এখানে চোট বেঁধে সকলকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা এগিয়ে আসলো। লিও জিজ্ঞেস করলো। এই পিকনিকের ডেট ঠিক হয়েছে? মার্টিন বলল। না, শিওর না, বাট মেয়ের প্রথম দিকে হতে পারে। মাহিন জিজ্ঞেস করলো। কোন কোন জায়গা ফিক্স হয়েছে? ইন্দাহ বলল। ওয়েল, দেখো, পিনাকেল মাউন্টেন, এটা আরকানসাসে, ড্যাডিস পার্ক ইন কলোরাডো, এবং ইউসাহিকন ভ্যালি পার্ক ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়ায়। মার্টিন বলল। এই জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে, আমরা যে কোনো একটাতে রেজিস্টার করতে পারবো। নাইল উচ্ছ্বাসের সঙ্গে বলল। বাহ, জায়গাগুলো বেশ ভালোই। তোমরা কোনটায় যাবা বলে ঠিক করছো? ম্যারিকা বলল। ডেডিস পার্ক অথবা পিনাকেল মাউন্টেন্সের মধ্যে যে কোনোটায় যেতে পারি, কারণ
উইশাহিখন ফিলাডেলফিয়ার অনেক দূর হয়ে যায়। শাইলোহ বলল। তা ঠিক, তবে বলতেই হয় উইশাইখন খুবই সুন্দর জায়গা। জেনেট বলল। হ্যাঁ, তবে ক্যাম্পিং, হাইকিং, ফিনিশিং এসবের জন্য আদর্শ জায়গা পিনাকেল মাউন্টেন। মাহিন চুপচাপ ওদের কথা গিলে যাচ্ছিল। ওর এই সব জায়গার সম্বন্ধে খুব বেশি ধারণা নেই, কতগুলোর তো কখনো নামই শোনেনি। কাজেই মাঝখান দিয়ে কিছু না বলাটাই সমীচীন মনে হলো। ইন্তাহ স্মিত হেসে বলল। মনে তো হচ্ছে তোমরা ওখানেই যাবা। লিও হেসে বলল। হতেও পারে। মাহিনের ফোনে বেজে উঠল টেইলার সুইফটের ব্ল্যাক স্পেস গানটা। জেনেট ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই সুইফট সং কোথায় বাজে? মাহিন জিন্সের পকেট থেকে সেলফোনটা বের করতে করতে বলল। আমার ফোন। মোবাইলের স্ক্রিনে দেখল। ওদের কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওপাশ থেকে মিসেস নাসরিন বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুই কোথায়? কই আবার স্কুলে। বলেছিলাম না আজকে বাস্কেটবল ম্যাচ। ও হ্যাঁ, ম্যাচ শেষ? হ্যাঁ শেষ, কিন্তু তুমি ফোন করেছো যে। আচ্ছা, তো তুই মল থেকে দুধ আর মধু নিয়ে আসবি। আচ্ছা, আসার সময় আনবো। না, এখনই। মা, ভাইয়া কোথায়? ওকে বলো না। আরে নাইম ওর বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে গিয়েছে। এর মাঝখান দিয়ে কিভাবে ওকে বলি? তুই একটু এনে দে না। আচ্ছা আচ্ছা, আমি আসছি। বলে লাইন কেটে দিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে দিল। দেখলো এখনো বাকিরা সেখানেই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ম্যারিকারা চলে গিয়েছে। মাহিন কাছে গিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বড় গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ মনে পড়ল যে ওর হাতে থাকা ছোট ব্যাগটা ওর হাতে নেই। সেটাই ওর ছোট ফার্স্ট এইড কিট এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। মাহিন ভাবতে লাগলো ওটা তো বাস্কেটবল কোর্ট পর্যন্ত হাতেই ছিল। এরপর কি হলো? গ্যালারিতে ফেলে আসেনি তো? ওফ ড্যামিট, এখন আবারও ওখানে যেতে হবে চেক করার জন্য। এমন সময় ঢেউ ঢেউ লাল চুলো এক মেয়ে ছুটে এসে মাহিনের পাশে দাঁড়ালো। মাহিন ক্যারেলকে দেখেই বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। ক্যারেল উচ্ছ্বাসের সঙ্গে বলল, হাই মেইন। আমার নাম মাহিন। ও ওকে, সরি। তুমি বলেছিলাম যে তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? কিসের জন্য? মাহিন স্কুলের গেট দিয়ে বের হতে হতে বলল, ওই দিন যেটা হলো তার জন্য। মিনমিন করে বলল ক্যারেল। তো যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে। কিন্তু এটা তো আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে মাফ করেছো কিনা। মাহিন বিরক্তি মাখা কণ্ঠে বলল, আমার মাফ করা বা না করা দিয়ে কি আসে যায়? তুমি নিজের মতো থাকো না। ক্যারেলের কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। বলল, কিন্তু না, আমার নিশ্চিত হতে হবে এবং অবশ্যই তোমার আমাকে মাফ করতে হবে, না হলে অমঙ্গল হবে। ওর মুখ দেখে মনে হলো কত বড় সর্বনাশটাই না হতে চলেছে। রীতিমতো ভয়ে অস্থিরতায় ফ্র্যাকলে ভরা নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাহিন থমকে দাঁড়ালো। ওর ভ্রু কুঞ্চিত হলো। বলল, অমঙ্গল? তুমি আবার এসবে কিভাবে বিশ্বাস করো? অবশ্যই করি। আমার দাদু আমাকে প্রতিনিয়ত এটাই শেখান, এবং তুমি আমাকে মাফ না করলে আমার সাথে শুধু অমঙ্গল হবে। দেখো, প্লিজ বোঝার চেষ্টা করো। মাহিন এখনো অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে। ঠাওর করতে পারছে না কোন অমঙ্গলের কথা বলছে মেয়েটা। খ্রিস্টানরা কি এত দৃঢ়ভাবে অমঙ্গলে বিশ্বাস করে নাকি? মাহিন গাঢ় কণ্ঠে বলল, সিরিয়াসলি? তুমি আসলে নেটিভ আমেরিকান না? হ্যাঁ, আমি নেটিভ, কিন্তু আবার পেরুভিয়ান এবং বংশোদ্ভূত, এবং এটা আমার পূর্বপুরুষদের রীতিনীতি। আর মাহিন ওর কথার মাঝখান দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, করলাম তোমাকে মাফ। এখন শান্তি? সত্যি? অবাক হয়ে একই সঙ্গে উচ্ছ্বসিত গলায় বলল ক্যারেল। মাহিন অনিচ্ছাকৃতভাবে ঠোঁটের কোণ প্রচারিত করে হাসল এবং ক্যারেল ছট করে জড়িয়ে ধরল। মাহিন চমকে উঠল। ওর প্রায় শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তারপর ক্যারেল ওকে আলিঙ্গন মুক্ত করে বলল, উফ মেইন, তুমি খুবই ভালো। তোমাকে একদিন আমার বাড়িতে নিয়ে যাবো এবং আমরা পেরুভিয়ান পরিবারের অনেক কাহিনী শুনবো। মাহিন ইতস্তত করে সাই জানিয়ে মাথা ঝাঁকালো। তারপর হঠাৎ বলল,
ইয়াল্লা, আমার ছোট্ট ব্যাগটা তো আনাই হয়নি তোমার চক্করে পড়ে। উফ, তোমার জন্য ভুলেই গিয়েছি। ক্যারেল আতকে উঠে বলল। আমি আবার কি করলাম? কিছু না। বলেই দীর্ঘশ্বাস ফেলে মাহিন স্কুলের দিকে ফিরে গেল। নীরব নির্জন শূন্য গ্যালারি। কোর্টে একটি মাত্র মানুষ ভিন্ন, আর কেউ নেই। সকল বাতিগুলো নিষ্প্রভ হলেও একটি বাতি টিমটিম করে চলছে। মস্ত বাস্কেটবল কোর্টের একদিকের বড় বড় খোলা জানালাগুলো দিয়ে বাকি যা আলো আসছে তাই আলোকিত করে রেখেছে জায়গাটা। ফাঁকা গ্যালারির সামনের সারির একটা সিটে বিষণ্ণ মনে মাথা নত করে বসে আছে একটি ছেলে। কোর্টের বড় গেটটা হালকা একটু খুলে ভেতরে প্রবেশ করেছে একটি মেয়ে। ভেতরে ঢুকে নিঃশব্দে দরজাটা ভেজিয়ে দিল। ছেলেটাকে এখানে একা একা বসে থাকতে দেখে মাহিন প্রথমে থমকে দাঁড়ালো। নীরবে কিছুক্ষণ ম্লান আলোয় তাকে পরখ করলো। কিছুক্ষণ পর সন্তর্পণে এগিয়ে গেল। প্রথমে নিচে যেখানে বসেছিল আধা ঘন্টা পূর্বে সেখানে গেল। ছেলেটা একবার মুখ তুলে চাইল ওর দিকে, তারপর আবার মাথা নিচু করে বসে রইল। মাহিন সেই সিটের আনাচে কানাচে খুঁজে দেখার পর পাশের সিটের নিচে পড়ে থাকতে দেখল ছোট ব্যাগটিকে। সেটা তুলে নিয়ে পকেটে ভরল। তারপর দৃষ্টি ফেরালো ওর থেকে 2 সারি পরে বসে থাকা ছেলেটার দিকে। ধীরে ধীরে সিটগুলো পেরিয়ে সেদিকে এগিয়ে গেল। প্রথমে একটু ইতস্তত করে, তারপর ছেলেটা থেকে 2 সিট দূরে বসল। কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। চারিদিকে নীরবতা এতটাই প্রখর যে একে অপরের নিঃশ্বাস ফেলার শব্দও কর্ণকুহরে প্রবেশ করছে। অবশেষে মাহির নিজের সিটে হেলান দিয়ে বসে শান্ত কণ্ঠে বলল,